দর্শক স্বাগত আমাদের নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবল নিয়ে, এক বছরের সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলবো আগামী দিনে বাংলাদেশ ফুটবলের কর্মপরিকল্পনা নিয়ে। আজ আমাদের সাথে যে দুজন যুক্ত হয়েছেন তারা বাংলাদেশ ফুটবল অঙ্গনের খুবই জনপ্রিয় মুখ। আমার ডানে আছেন বাদল রায়, সাবেক ফুটবলার ও সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং তার পাশেই রয়েছেন শফিকুল ইসলাম মানিক, সাবেক ফুটবলার ও জাতীয় দলের কোচ। দর্শক, আলোচনা যাবার আগে আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের প্রত্যেকটি পর্ব একজন ক্রিকেটার বা একজন ক্রীড়া ব্যক্তিত্বকে উৎসর্গ করে থাকি। আজ ক্রিকেটের এমনই একজনকে আমরা আজকের পর্বটি উৎসর্গ করছি। ক্রিকেটের এক বড় ঐতিহ্যের নাম ওয়েস্ট ইন্ডিজ। এক সময় টেস্ট আর ওয়ানডে কাঁপানো ক্যারিবিয়ান, এখন টি-20-র বড় বিজ্ঞাপন। জি, বলছি ব্রায়ান লারার কথা। শুনুন, দেখে আসি দর্শক ব্রায়ান লারার উপর একটি সংক্ষিপ্ত প্যাকেজ। তাকে চেনাতে যথেষ্ট শুধু তার নামটাই, যে নামে ভেসে ওঠে ক্যারিবীয় অববাহিকা। কানে বাজে ক্রিকেট ক্রিকেট ধ্বনি। তিনি ব্যাট হাতে নাচাতেন, 22 গজের ঝংকার ছড়িয়ে পড়তো গ্যালারিতে, ব্যাকলিফটে আসতো চোখের শান্তি। হ্যাঁ, ক্রিকেটের বরপুত্র ব্রায়ান চার্লস লারা ছিল এমনই জাদুকর। 1969 সালের 2 মে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সান্তা ক্রুজে জন্ম। বাবা মায়ের 11 সন্তানের দশম দ্য প্রিন্স। ছোটবেলাটা ছিল ফুটবল নিয়ে ছুটাছুটি, টেবিল টেনিসে মাতামাতি। তবে লারাকে শেষমেশ টেনে নেয় ক্রিকেট। 14 বছর বয়সে নজর কাড়া ব্যাটিংয়ে ডাক আসে ত্রিনিদাদের অনূর্ধ্ব 16 থেকে। 1 বছর যেতেই সুযোগ মেলে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দলে। ফার্স্ট ক্লাস, টেস্ট, ওয়ানডে সব জায়গাতেই উজ্জ্বল এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। 501 রানের অপরাজিত ইনিংসটা ফার্স্ট ক্লাস ক্রিকেটের সর্বোচ্চ রেকর্ড। সব মিলিয়ে 261 ম্যাচে 65 শতক আর 88 অর্ধশতকে মোট 22,156 রানের পাহাড়। লারা এমন একজন ব্যাটসম্যান যার টেস্ট এভারেজ ফার্স্ট ক্লাস থেকেও বেশি। 90-এর শেষে টেস্ট অভিষেক পাকিস্তানের বিপক্ষে। 131 ম্যাচে প্রায় 53 গড়ে মোট 11,953 রান, 34টি 100 আর 50-এর দেখা মেলে 48 বার। রেকর্ড গড়েছিলেন, রেকর্ড ভেঙেছে, টপকে গেছেন আবারও। 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে করা হার না মানা 400 রানের ইনিংসটা টেস্ট ক্রিকেটে এখনও অপরাজিত। The most significant single ever in the history of Test match cricket. Brian Charles Lara becomes. ওয়ানডেতেও ব্যাট হাতে দাপট দেখাতে কমতি ছিল না লারার। 40-এর উপর গড়ে 10,405 রান করেছেন 299 ম্যাচে। উইজডেন ক্রিকেটার অফ দ্য ইয়ার, বিবিসি স্পোর্টস ওভারসিজ পার্সোনালিটির খেতাব সহ আইসিসির হল অফ ফেমে জায়গা পায় তার ছবি। Brian Charles Lara. ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সোনালী সময় ফিরিয়ে আনতে নিজের সেরাটা দিয়েছিলেন। 2004 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলে নিয়েছিলেন, কিন্তু আরও অনেক স্বপ্নই অধরা থেকে যায় লারার। বিশেষ করে 2007 সালে নিজ দেশে হওয়া ওয়ানডে বিশ্বকাপের সুপার 8 থেকে ওয়েস্ট ইন্ডিজের ছিটকে যাওয়া যেন সব থেকে বড় হতাশা তার জন্য। এরপর ক্রিকেট ছেড়েছেন, তবে ক্রিকেটের প্রতি যার গভীর ভালোবাসা তাকে কি করে ভুলবে ক্রিকেট প্রেমীরা। অগণিত ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায় হৃদয়ে থাকবেন ব্রায়ান লারা। দর্শক, দেখছিলেন ব্রায়ান লারার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা বলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্রথমে বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা আলোচনার জন্য প্রথমে যাচ্ছি বাদল রায়ের কাছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি তিনি। দাদা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। গত এক বছর তো আমরা দেখলাম বাংলাদেশের ফুটবলকে দেখলাম সাফল্যের থেকে ব্যর্থতার পালা অনেক বেশি ছিল। তো এই এক বছরে আপনি আমাদের দেশের ফুটবলকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এক বছরের মূল্যায়ন করা তো বেশ অনেকটা সহজ, অনেকটা কঠিনও। কারণ এটা এমন একটা খেলা, বাংলাদেশের জনপ্রিয় খেলা, এটা আমরা সবাই জানি, আপনারা জানেন, আমাদের যারা ফুটবল বুদ্ধা তারাও জানে। এই বছরটা আমাদের ভালো যায়নি। আমাদের একটা সাইডে এফোর্ট ছিল ভালো, জাতীয় দলের অনেক খেলা হয়েছে, অনেক বাংলাদেশের ইতিহাসে জাতীয় দল এত খেলা মানে ফর্মাল খেলা তো ছিলই, তার ইনফর্মাল বলতে প্র্যাকটিস ম্যাচও অনেক হয়েছে। এই বছর সারা বছরই অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে। ম্যাচের রেজাল্ট ভালো হয় নাই, তার পিছনে অনেক কারণ আছে।
তো সেখান থেকে আমি বলবো যে একটা দিক জাতীয় দলে এফোর্ট ছিল, রেজাল্ট কি ছিল না ছিল আপনারা সবাই জানেন, আর অন্যদিকে কিছুটা অবহেলা ছিল। তার মধ্যে আমাদের ঢাকার যে সবচেয়ে বড় লিগ বিপিএল সেটা চলেছে ঠিক মতোই, ক্লাবগুলি পার্টিসিপেট করেছে, তাদের সুখ দুঃখ আছে, সব কিছু মিলেই কিন্তু খেলাটা হয়েছে, শেষ হয়েছে। সেদিক থেকে লিগ যারা চালিয়েছেন তারা একটা সাফল্য পেতেই পারেন। আর তাছাড়া যেটা যার থেকে এই প্লেয়াররা আসবে, যারা ভবিষ্যতে প্লেয়ার হিসেবে বড় প্লেয়ার হবে, আন্তর্জাতিক ম্যাচ খেলবে, সেই জায়গাটা একেবারেই অন্ধকারে থেকে গেছে। এটা অবশ্য এই বছরই না, 16 সালেই না, এটা অনেক আগের থেকেই আসলে আমাদের পরিকল্পনায় এই জিনিসটা কোনো সময় প্রাধান্য পায়নি। তো যার কারণে আমি মনে করি ভালো যেটুকু আছে মন্দের ভাগটাই বেশি, সেটা আমাকে স্বীকার করতেই হবে। কারণ ফুটবল আমি বললে তো হবে না, এটা এখানে সারা বিশ্ব দেখছে, অথবা বাংলাদেশের সবাই দেখছে, আপনারা মিডিয়ারা প্রচার করছেন, সবসময় আপনার পেছনে আছেন, উৎসাহ দিচ্ছেন, আলোচনা করছেন, সমালোচনা করছেন, এটা আমাদের জন্য অনেক অনেক বড় ব্যাপার। আমি যেহেতু আমি ফুল ফেডারেশন আছি, একজন খেলোয়াড় হিসেবে ছিলাম, সেই হিসাবে সবসময় ভাবি যে একটা প্রতিষ্ঠানের সব কিছুকেই সমানভাবে দেখতে হয়। প্রায়োরিটি কম দিতে পারেন, বেশি দিতে পারেন, বাট কোনো অংশে একটা কম থাকলে, কোনো একটা সারা দেশের কোনো জায়গায় যদি একটা খেলার একটা অংশ অনুপস্থিত থাকে, অবহেলায় থাকে, তাহলে সেটা কিন্তু এফেক্ট হওয়াটাই স্বাভাবিক, যেটা এখন হয়েছে। এখন বাংলাদেশের আমরা র্যাঙ্কিংয়ে অনেক পিছনে পড়ে আছি, অনেক মানে এমন জায়গায় আছি, এটা একটা অনেকটা লজ্জাস্কর এই ব্যাপার। তো যাই হোক, এখন আবার হয়তো এই সম্ভাবনার দ্বার তো সবসময় থাকে, খারাপ থাকলে তার সম্ভাবনার দ্বার থাকে। এই বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আলাপ করবো আর কি। বাংলাদেশের অবস্থান ফিফা র্যাঙ্কিং 185, যেটা বলছিলেন খুবই লজ্জাজনক একটা অবস্থান বলা যেতে পারে। তো আমরা দেখেছি যে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমরা অনেকগুলো সুযোগ পেয়েছি কাজে লাগানোর, তাজিকিস্তানের সাথে সুযোগ পেয়েছিলাম, ভুটানের সাথে সুযোগ পেয়েছিলাম, কিন্তু কোনোগুলোতে আমাদের অ্যাসাইনমেন্টে আমরা সফল হইনি। তো সেক্ষেত্রে খেলোয়াড়দের সামর্থ্য একটা বড় এখানে প্রশ্ন ছিল। তো এখানে বাফুফে থেকে খেলোয়াড়দের নিয়ে কোনো পরিকল্পনা কি করা হয়েছিল যে আন্তর্জাতিক পর্যায়ে আমরা যাতে ভালো খেলতে পারি? আপনাদের পরিকল্পনাগুলো কীভাবে সাজিয়েছিলেন এই এক বছরে? না, আমি আগেই বলছিলাম যে কিছু কিছু জায়গায় প্রাধান্য দেওয়া হয়েছে, কিছু জায়গায় প্রাধান্যের অবহেলা ছিল। এখন ন্যাশনাল টিম তো অ্যাকচুয়ালি শুরু হবে একদম তৃণমূল থেকে বাছাই করলে আপনি বুঝতে পারবেন এখানে কী ধরনের প্লেয়ার এখানে আছে। সেখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ যাবে। এরাও কিন্তু এইজ গ্রুপেরই প্লেয়ার সবাই, কিন্তু এখানে প্লেয়ারের কোয়ালিটি, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার যে সক্ষমতা, সব কিছু ভেবেও আমরা কিন্তু এফোর্ট দিয়েছি, যেহেতু এটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ড। সুতরাং এটা আমাদের জন্য একটা হাইস্ট লেভেলের খেলা, দেশের জন্য খেলা, তাদের জন্য খেলা। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্লেয়ারদের কোয়ালিটি একেবারে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো সেই ধরনের ফুল যে দলটা ছিল, সেই দলের ধরেন ফুল ফেডারেশনের পক্ষ থেকে যেটুকু এফোর্ট দরকার, কোচ আনা, তার ফ্যাসিলিটিস দেওয়া, বিভিন্ন জায়গায় যাওয়ার আগে, কম্পিটিশনের আগে তাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে পাঠানো, এই বিষয়গুলি সবই ছিল। কিন্তু আসলে তো আপনি তো যারা পারফর্মার, তাদের এবিলিটি নিয়ে যখন আপনি প্রশ্ন তুলবেন, তখন তো এই সমস্ত এফোর্ট সব ম্লান হয়ে যায়। সেটাই হয়েছে। সুতরাং ফুটবল ফেডারেশনের মানে এই বিষয় নিয়ে 2016 বিষয়ে আমাদের জন্য একটা বিশাল সেটব্যাক আমি বলবো। 2016 সাল না, এর আগে থেকে এটার একটা সেটব্যাক যে এই অবস্থায় আসবে এটা বোঝা যাচ্ছিল। কারণ প্লেয়ারের সাপ্লাই, প্লেয়ারের কোয়ালিটি সব কিছু মিলিয়ে যুগোপযোগী যদি আমরা না করতে পারি, সুতরাং ভালো প্লেয়ার পাওয়াটা আসলেই কঠিন। তা আমি আসলে যেহেতু আমি তৃণমূলে কাজ করি, আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমি মনে করি ডেভেলপমেন্ট তৃণমূল যদি শক্তিশালী না হয়, তাহলে সেখানে ভালো প্লেয়ার পরবর্তীতে কালে পাওয়াটা মুশকিল হবে। কারণ আমার কাজটা কিন্তু বিহাইন্ড দি সিন, এখানে কিন্তু খুব একটা ফোকাস হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি তো তৃণমূলে কাজ করি। সুতরাং এখানে মিডিয়া বলেন, অন্যান্য জায়গাগুলি বলেন, এটা কিছু কিছু লোক সব ফেডারেশনে থাকে, কিছু ডেডিকেশন থাকে, যারা নাকি তৃণমূল থেকে প্লেয়ারদের ধরে এনে তাদেরকে তুলে ধরা। সুতরাং এগুলি আমরা মানে করছি, বাট এটা খুব বিচ্ছিন্নভাবে, এটা
প্ল্যান্ড ওয়াইজ হয়েছে বলে আমি মনে করি না। আমরা তৃণমূল নিয়ে আরো অনেক কথা বলবো, তার আগে আমি একটু মানিক ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে মানিক ভাই, আমরা দেখতে পেয়েছি আপনি তো কোচিং ক্যারিয়ারের সাথে অনেকদিন ধরে জড়িত। তো বাংলাদেশ যে 1 বছর ফুটবল খেললো, আমরা যেটা আমরা বলছিলাম তাজিকিস্তান, ভুটান এরকম বড় দলগুলোর সাথে কিন্তু আমরা জিততে পারি, শুধু একমাত্র জয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, তাও আপনার বঙ্গবন্ধু গোল্ড কাপে যেটা। তো সেই ক্ষেত্রে কোচিং, আমরা দেখছি কোচিংয়ের দিক থেকে কিন্তু একটা অস্থিরতা কাজ করেছে। এই 1 বছরে 4 জনের উপরেও কোচ আমাদের বদল হয়েছে। তো এই কোচিং ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন? আসলে যেহেতু আমি একজন কোচ, আসলে এই ব্যাপারটা আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে হ্যান্ডেল করেছে, এটা আসলে বলা ঠিক না। আমি তবে সঠিক পরিকল্পনা মাফিক কোনো কাজই করেনি। আর বাদল ভাই আমার সামনে বসে আছেন, উনি আসলে গত 8 বছর উনি আছেন, উনি দেখেছেন, সামনে থেকেই সব কিছু দেখেছেন বাংলাদেশের ফুটবলের অবস্থান। তার আগেও উনি কর্মকর্তা হিসাবে ছিলেন, খেলোয়াড় হিসাবে ছিলেন। তো উনি কিন্তু এক্সপিরিয়েন্স একজন লোক, এবং গত 8 বছরে উনি একবার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, আরেকবার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, এবারও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। সো ওনার কিন্তু ওনার জ্ঞানের ভাণ্ডার অনেক বড় আমার কাছে মনে হয়। সো সেক্ষেত্রে উনি যেগুলো বলেছেন, আসলে উনি আত্মসমালোচনাই করেছেন যে আসলে এগুলো পারে নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসলে যে কাজগুলো হয়, সঠিক পরিকল্পনা তো কখনই হয়নি আমার কাছে মনে হচ্ছে। আমি সবসময় বলে আসতাম, বাইরে থেকে আমি সবসময় বলেছি, আমার বলাইতে কোনো আসে যায় না। বাংলাদেশ ফুটবল কখনো রাইট ট্র্যাকে ছিল না। ফুটবল কিভাবে ডেভেলপ করবে, এই রাইট ট্র্যাকটা কখনো বেছে নিতে পারে নাই। আমরা টুর্নামেন্ট করি, আয়োজন করি, আয়োজনই সব না। আয়োজনের পেছনে ডেভেলপমেন্টের একটা কাজ থাকে, যেটা বাইরে থেকে হয়তো বুঝতে যাবে না। আমরা কি চাচ্ছি, আমাদের ভিতরে কি আছে, যে আমরা এই আয়োজনটা করছি বা এই টুর্নামেন্টটা করছি, এই টুর্নামেন্টের পরে এই খেলোয়াড়দের নিয়ে আমরা কি করব, বাছাই করার পরে আমি এই খেলোয়াড়দের নিয়ে কি করব, কি করা উচিত, এই প্ল্যানগুলো কখনো ছিল না। হয়তো আর্থিক দৈন্যদশার কথা বলতে পারেন, বাট এটাও না। অর্থ কিন্তু এসছে, অর্থ সঠিকভাবে হয়তো মানে অর্থ সংস্থান ছিল, এটা ব্যয়ের যেই পরিকল্পনাটা ওইটা সঠিকভাবে ছিল কি না আমার কাছে মনে হয়নি সঠিকভাবে ছিল। যার কারণে আমরা আজকে একটা মানে খেলোয়াড়দের শূন্যতায় ভুগছি, যে জাতীয় দলের দিকে ভাবলে মনে হয় যে আমাদের খেলোয়াড়রা কোথায়, জাতীয় দলের খেলোয়াড় কোথায়। এই কয়েকজনই খেলোয়াড় যারা দীর্ঘ 7-8 বছর যাবৎ খেলছে, তারাই খেলছে, না আরও নতুন কেউ আসছে? নতুন কাউকে খুঁজে পাচ্ছি না। তো খুঁজে না পাওয়ার জন্য তো নিশ্চয়ই কারো না কারো দায়ভার থেকে যায়। সেটা অবশ্যই আমি মনে করি ক্লাব এবং ফেডারেশন। যদি ক্লাবকে দায়িত্ব মানে দায়ভার নিতে হয়, তাহলে ফেডারেশনের কিছু দায়ভার থেকে যায়। ক্লাবকে সেভাবে তারা ফোর্স করেনি যে এই জিনিসগুলো করার জন্য। ক্লাবকে শুধু ফোর্স করা হয়েছে যে আপনি পার্টিসিপেট করেন এই লিগে পার্টিসিপেট করাই তাদের জন্য যথেষ্ট নয়। ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড যদি দেখেন, ক্লাবগুলো কিন্তু দায়িত্ব নেয় এজ গ্রুপ টিমটা বহন করার জন্য, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন কখনোই ক্লাবগুলোকে ওইভাবে চাপিয়ে দিতে পারে নাই যে তোমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে আমি অ্যাজ এ গার্জিয়ান হিসাবে আমার ব্যর্থতা, আমি মনে করি ফুটবল ফেডারেশন এই ব্যর্থতা অবশ্যই নিতে হবে, কারণ ক্লাবগুলোকে এইভাবে তারা সঠিক পরিকল্পনার ওয়েটা দেখাতে পারেনি। কারণ তাদের শুধু ক্লাবও আসছে যে আমরা ক্লাব পরিচালনা করি শুধুমাত্র একটা লিগ পরিচালনার জন্য, কিন্তু আরও যে পারিপার্শ্বিক কাজগুলো আছে এগুলো কখনোই তারা করার জন্য চেষ্টাও করেনি, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা দায়িত্ব দেয়নি। দেওয়া উচিত ছিল, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন লিগ শুরুর আগে কিছু অর্থ দেয়, 30 লাখ 40 লাখ টাকা দেয়, যে একটা প্রফেশনাল টিমটা কেন পয়সা দিবে? নিশ্চয়ই তারা তো প্রফেশনাল টিমই, এইভাবে তারা তো এই খেলার জন্যই এসছে, বাট এই অর্থটা তাদেরকে খেলার স্বার্থেই দেয়, ফুটবলের স্বার্থে দেয়। কিন্তু ওখানে যদি একটু চিন্তা করে করতো যে আমি এই অর্থটা দিব, তোমরা 2টা এজ গ্রুপ টিম পালো, সারা বছর কন্টিনিউ করে আমরা এই এজ গ্রুপের টুর্নামেন্ট দিব বা লিগ দিব, ওটা চালাবো, তাহলে ওই যে ডেভেলপমেন্ট যেটা ব্যাকআপ টিম আস্তে আস্তে হয়তো তৈরি হতো। গত 8 বছরে এটা হয় না। আমরা গত 8 বছরে ভেবেছিলাম, 8 বা 9 বছরে ভেবেছিলাম যে এই কমিটি আমাদেরকে অনেক কিছু দিবেন, আমরা প্রত্যাশার সাথে কোনো কিছুই খুঁজে পাইনি। যার কারণে এখন আমরা হতাশায় সবসময় কাটাতে, সবাই ইচ অ্যান্ড এভরিবডি, যে ফুটবলের দিকে তাকালেই সবাই হতাশার কথা ব্যক্ত করে। এখানে দায়ভার যে শুধু ফেডারেশনের আমি বলবো না, ক্লাবগুলোর আছে, আমরা যারা কোচ আছি তাদেরও আছে, যারা খেলোয়াড় তাদের তো অবশ্যই আছে।
ইভেন দো দর্শকদেরও আছে, দর্শকরা মাঠে আসে না। দর্শকরা মাঠে এসে যদি বাংলাদেশ ফুটবলের এই অবস্থা কেন, আজকে যদি গ্রাম অঞ্চলে দেখেন প্রচুর মানুষ হয়, ওই মানুষগুলো তো ঢাকায় আসতে পারে না, ঢাকায় আসতে পারলে হয়তো খেলা দেখতে পারতো, কিন্তু তাদেরও মুখ বন্ধ, বাইরে থেকেও তারা ফিল করে। আমরা যখন বাইরে যাই তখন বোঝা যায় যে সাধারণ মানুষরা ফুটবল নিয়ে আসলে ভাবে, কিন্তু ভাবলে যারা কাজ করছে তাদের কাজ পর্যন্ত আসতে পারছে না। আপনি যান গ্রাম অঞ্চলে, যদি গ্রামের মানুষদের ইন্টারভিউ নেন, ফুটবলকে ভালোবাসে এই কথাটা না বলার কোনো আমি দেখি না। ওরা বলবে যে আমি ফুটবলকে ভালোবাসি, বাট আমাদের ফুটবলের দৈন্যদশা কেন, কিন্তু ওইটা তো ওনারা ওখান থেকে বলতে পারবে না, কারণ ওনাদের তো ভোট নেওয়া হয় না। ভোট যাদের নিয়ে কমিটি করা হয় তারাও ওখানে যে ওনাদেরকেও হতাশ করছে, লিগ ঠিক মতো পরিচালনা করছে মানে না। যেটা বলছিলেন ঠিকই, আসলে ব্যাপারটা ঠিকই যে এখন ফুটবলের সেভাবে আর জাঁকজমকপুর অবস্থাটা নেই, যেটা কিন্তু 2000 সালের আগেও ছিল। বাদলদা, আমরা যেটা মানিক ভাই যেটা বললেন যে আমাদের পাইপলাইনে সঠিকভাবে কিন্তু আসলে খেলোয়াড় আসছে না জাতীয় দলের পাইপলাইনে। তো আপনি ডেভেলপমেন্ট কমিটিতে অনেকদিন ধরে আছেন চেয়ারম্যান পদে, তো সেক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রতিবন্ধকতা হিসেবে দেখতে চান যে সঠিকভাবে খেলোয়াড় না আসার পেছনে? আসলে দেখেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই আলাদা করে ডিপার্টমেন্ট আছে। সব ডিপার্টমেন্টেরই কিছু টার্মস অফ রেফারেন্স আছে অথবা টার্মস অফ কন্ডিশন আছে। সেই কন্ডিশনের দিক থেকে ডেভেলপমেন্ট একটা আমাদের দেশের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রিতে, যেখানে আমরা উপরে উঠতে চাই এবং উপরে ওঠার সুযোগ আছে, এবং যেখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। সেই ফুটবলের সঠিক পরিকল্পনা, তার বাস্তবায়ন, তার পলিসি, এগুলি যদি মানিক যেটা বলছে, মানিকের সাথে আমি একটু যোগ করব। এখানে আমি ক্লাবকেও দোষারোপ করতে চাই না, আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমাদের দোষারোপ আমাদেরই। বিকজ ফেডারেশন যদি তার তার যে খেলার যে বিষয়টা, এটা যদি সঠিকভাবে দৃষ্টি না দেয় অথবা তার যদি পলিসিটা মেক না করে যে আমরা কোত্থেকে শুরু করব। হ্যাঁ, হতে পারে কম বেশি হয়তো আপনার এটার পরিকল্পনার বাস্তবায়নে কিছুটা হেরফের হতে পারে, কিন্তু পলিসি যখনই আপনার বিপরীতমুখী হবে অথবা পলিসি যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। যেমন ধরেন, আমরা যখন খেলেছি, আমরা তো তৃণমূল থেকে এসেছি, আমরা অনেকটা ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে ঢাকা শহরে গ্রাম থেকে এসছে। আজকে দেখেন আমাদের কাজগুলো কি, আমাদের কাজ হচ্ছে ফুল ফেডারেশনের যে আমাদের একদম গ্রাম লেভেল তৃণমূলে আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, সেখান থেকে কে বসে আছে বা ভবিষ্যতে কে ফুটবলার হবে, সেই প্ল্যাটফর্ম থেকেই ফুটবলারগুলি আসবে। আমি সংক্ষেপে যেটুকু বলতে চাই যে ঠিক আছে, আমাদের মানুষের মধ্যে হতাশা আছে, ক্ষুব্ধ আছে, স্বাভাবিকভাবেই। আমরা যারা এই ফেডারেশনে আছি, আমাদের রাইট ফ্রম দি সালাউদ্দিন ভাই, এবং আমরা তারপরে আমি নামগুলা মেনশন না করলেও সবাই জানেন, এখানে যারা আছেন তাদের সকলের দায়িত্ব আছে, এবং এটা খুঁজে বের করা দরকার। খুঁজে বের করাটা এটা এমন কিছু বড় জিনিস নয়। আমরা একসময় এখানে আসার পরে আমরা ডিস্ট্রিক্ট ফুটবলকে একদম থামিয়ে রাখলাম। ডিস্ট্রিক্ট ফুটবল নতুন ফরম্যাটে আসলে তাকে তো আমাকে পরিচালিত করতে হবে, তাকে তো আমাকে অ্যাক্টিভ করতে হবে। সেই জায়গাটায় আমরা একদম অবহেলার মধ্যে রাখলাম। যেটুকু করলাম এটুকু দিয়ে ফুটবল হয় না। সুতরাং ডিস্ট্রিক্ট ফুটবল যখনই ক্ষতিগ্রস্ত হবে, তখনই কিন্তু আপনার আলটিমেটলি, যেখানে এই যে ঢাকার লিগে মানিক বলল দর্শকরা আসে না, দর্শকরা আসবে কেন? কোনো প্লেয়ার তো দর্শকদের অ্যাট্রাক্ট করছে না। কারণ আপনারা আগে যখন এই মানিকরা খেলতো অথবা সালাউদ্দিন ভাইরা খেলতেন, তারা নিজেরাও তো এটা ভাবা উচিত। সালাউদ্দিন ভাই বলেন, নান্নু ভাই বলেন, চুন্নু ভাই বলেন, যারা বড় প্লেয়ার, তারা তো আসলাম বলেন, আশিস বলেন, বাবলু বলেন, তারা অনেক বড় মাপের প্লেয়ার ছিলেন। তারা একটা প্লেয়ারই দর্শকদের ডেকে আনতেন। 50,000 দর্শক হয়তো চুন্নু ভাইয়ের খেলা দেখার জন্য আসতো, সালাউদ্দিন ভাই খেলা দেখার জন্য আসতো। আমরা অবশ্যই খেলাধুলা নিয়ে আরো অনেক কথা হবে, কেন প্লেয়ার আসছে না, কেন আমরা বয়স ভিত্তিক দলগুলোকে পরিচালিত করতে পারছি না, আরো কথা হবে। দর্শক, আলোচনার পর্যায়ে ছোট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উই লাভ স্পোর্টসে।
আমরা কথা বলছিলাম ফুটবলের পাইপলাইনে কেন খেলোয়াড় আসছে না, জাতীয় দলের আমরা কেন আর মানসম্মত খেলোয়াড় পাচ্ছি না। তো বাদলদার সাথে কথা হচ্ছিল, দাদা আমরা দেখতে পাই যে যখনই দেখি যে আমরা যখন বিশ্বকাপ বাছাই পর্বের সময় অস্ট্রেলিয়ার ম্যাচের আগে আমরা দেখেছি যে দল মানে ক্লাবগুলো আর কি খেলোয়াড় নিয়ে যাচ্ছে বিভিন্ন পার্টিতে। তো সেক্ষেত্রে যখন একজন মামুনুল বা একজন যখন এমিলি যখন আপনার কোনো কারণে দলের বাইরে থাকেন, আমরা কিন্তু আর খেলোয়াড় খুঁজে পাই না। তো তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় আনার পেছনে আপনারা অনেক পরিকল্পনার কথা বলছেন, তো পরিকল্পনাগুলো ঠিক আসলে কি কি পরিকল্পনা আপনারা এখন পর্যন্ত নিয়েছেন? না, আমি মানে 2016টাকে এইভাবে শেষ করতে চাই যে আপনি যেটা বললেন যে এই যে জাতীয় দলের প্রতি আমাদের যে মানে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, এটা হ্যাঁ কিছু কিছু ক্লাব তারা সাহস পেয়েছে। আমি এইটুকুই বলবো, তারা সাহস পেয়েছে। এটা জাতির প্রতি অথবা যারা ফুটবল খেলা চালান তাদের মেইন কাজ হচ্ছে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তাদের বিচরণ অথবা তাদের দায়িত্ব নিয়েও তাদের চিন্তাভাবনার বিষয় আছে। আমি এর মধ্যে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, নিশ্চয়ই তারা এটা বুঝেছেন যে জাতীয় দলের দায়িত্বটা অথবা তাদের কর্তব্যটা কী ছিল। হ্যাঁ, 2016 সাল আমাদের জন্য খুব একটা ভালো যায়নি, কিন্তু আমি একটা জিনিস বলবো, 2016 সালে জাতীয় দলের প্রতি অনেক এফোর্ট ছিল। আমরা কোনো সময় আমরা জাতীয় দলে খেলেছি, কোনো সময় এত প্র্যাকটিস ম্যাচ, এত সুযোগ সুবিধা কোনো সময় দেওয়া হয়নি। এখানেই ম্যাক্সিমাম অর্থ এখানে ব্যয় হয়েছে। তো এখন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের মাননীয় সভাপতি কাজী সালাউদ্দিন, সে বেশ কিছুদিন যাবৎ এই এখন তৃণমূলে নজর দেওয়ার জন্য অথবা পুরো ফুটবলটাকে নতুন করে সাজানোর জন্য, যেটা হয়তো 10 বছর আগেও করতে পারতেন, করলে হয়তো আজকে এই অবস্থা হতো না। তো এটা আমি এখন যাই হোক, এখন ওনার মনের মধ্যে এসছে, আমরা ওনার সাথে যোগ দিয়েছি, এর আগেও আমরা যোগ দিয়েছি। উনি যখনই যে প্ল্যানটা নিয়েছেন, কোনোটা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা কিন্তু তাকে বলেছি। এবং ফুটবলের যে কেউ, আমি না, যে কোনো লেম্যান বলবে যে ফুটবল শুরু করতে হবে তৃণমূল থেকে, অর্থাৎ নট তৃণমূল। এখানে ঢাকার ফুটবলটা একটা আমাদের জন্য এই ফুটবলের তীর্থস্থান হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলে অনেক বড় বড় প্লেয়ার হয়েছে, আমরাও হয়েছে, আমাদেরও নাম হয়েছে। কিন্তু এটার পিছনে কারা করে? এই যে আমাদের ঢাকা শহরে যে এত কিছু সাপ্লাই হয়, এত কিছু তরকারি থেকে আরম্ভ করে সব কিছু সাপ্লাইটা কারা দেয়? সেটা আসে গ্রাম মফস্বল থেকে। সে ঠিক সেম জিনিস। আজকে ফুটবলের যদি জন্ম নিতে হয় ভালো প্লেয়ারের, তাহলে তৃণমূল থেকে আপনাকে আসতেই হবে। সুতরাং উনি একটা ক্যালেন্ডার করেছেন, এই ক্যালেন্ডারটাকে আমি মনে করি একটা মোটামুটি একটা পরিপূর্ণ ক্যালেন্ডার, যদি এটা বাস্তবায়ন হয়। কারণ এটা বাস্তবায়ন করাটা সহজও আবার কঠিনও। যদি এটা দৃষ্টিভঙ্গি থাকে যে আমি বাস্তবায়ন করব, রেগুলার মনিটরিং করব, রেগুলার এটাকে সঠিক সময়ে করার চেষ্টা করব, তাইলেই করা সম্ভব। তবে আমি ব্যক্তিগতভাবে, কারণ আমাদেরও তো অনেক দিন হয়েছে, আমাদের নিজস্ব একটা ইমেজ হয়েছে, আমরা ইমেজটা ক্ষতি করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে আমি সবসময় বলে আসছি ফেডারেশনকে এখন, যে এখন তৃণমূল ছাড়া আর কোনো কিছু কাজে মানে সব কাজই হবে, বা তৃণমূলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বেশি বরাদ্দ এখন তৃণমূলে হতেই হবে, না হলে কিন্তু ফুটবল আর বাঁচবে না। সুতরাং এই আমাদের সময় ফুটবল নিশ্চয়ই বাঁচবে, নিশ্চয়ই কেউ না কেউ এসে হাল ধরবেন। আমরাই বসে থাকবো তা নয়। আমরা তো একটা ভালো খারাপ সময় কাটিয়েছি, আবার মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। সুতরাং এই ম্যান্ডেটটাকে আমরা কাজে লাগাতে চাই। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমাদের এখন মেইন কাজ হবে তৃণমূল থেকে ফুটবলারদের নিয়ে আসা। তো এখন আমরা ইতিমধ্যেই আপনারা জানেন বঙ্গবন্ধু বঙ্গমাতার খেলা চলছে, সেখান থেকেও আমরা প্লেয়ার কালেক্ট করার চেষ্টা করছি। বিকজ ফুটবল আমরা হলাম সর্বোচ্চ বডি, আমরা ফুটবলের কোথাও কোনো ভালো প্লেয়ারের সন্ধান পেলেই আমরা নিয়ে আসতে পারি, এটা আমাদের কাজ। সুতরাং এখানে একটা টিম, এখানে প্রায় 12 বছরের বাচ্চারা এখানে খেলছেন, সেখান থেকে আমরা একটা 12 বছরের টিম এখানে তৈরি করছি। আপনারা জানেন যে 14 বছর এই কয়েকদিন আগে তারা সুপার মক কাপ খেলে আসলো। এই টিমটাকেও আমরা একটা আগের টিম হিসাবে তাদেরকে এনে বিভিন্ন জায়গা থেকে এনে আমরা টিমটা করে মক কাপে পাঠিয়েছি। তাদেরকেও আমরা ক্যাম্পে নেব। সেখানেও আমাদের এই সুপার মক কাপটা করার জন্য আমাদেরকে পৃষ্ঠপোষক করেছেন ম্যাক্স গ্রুপ, তাকে আমি ধন্যবাদ জানাই। এই অবসরে যে এই সময়ে যে তাকে সেই সময় আমাদেরকে এটা পৃষ্ঠপোষকতা করেছে। তার সাথে আরেকটা জিনিস আছে যে আপনারা জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদ সরকার 30টা ফেডারেশনকে এই তৃণমূলে কাজ করার জন্য একটা টাকা বরাদ্দ দিয়েছে, সেটাও আমরা করছি। সুতরাং আমার টার্গেট হচ্ছে এই বছর 100 প্লেয়ারকে আমাদের এই ক্যাম্পে নিয়ে যাওয়া, যেটা সোকল আপনার একাডেমি বলে থাকেন,
সেই 100 প্লেয়ারকে আমরা লং টার্ম ট্রেনিং দেওয়ার জন্য আমার কমিটি এখন এইটার উপরে কাজ করছে। তাহলে তো অবশ্যই আমরা আরও কথা শুনবো এই ট্রেনিংয়ের ব্যাপারে। মানিক ভাই, আপনি তো কোচিংয়ের সাথে জড়িত আছেন অনেকদিন ধরেই, তো আমরা শুনছি যে আমরা তৃণমূল পর্যায়ে আরও গুরুত্ব দিচ্ছি, তৃণমূল থেকে খেলোয়াড় নিয়ে আসার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আসলে তৃণমূলে অবকাঠামোগত কী কী সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন? সরি, আসলে আমরা দুটো জিনিস, তৃণমূল কথাটাকে আমি অন্যভাবে একটু ফুটবলের ক্ষেত্রে আমি দেখতে চাই। সেটা হচ্ছে যে আমরা তো যেটা বাদল ভাই বলছে যে তরকারিগুলো বা ফ্রুটসগুলো হয়তো ঢাকায় চলে আসে, এটা কিন্তু প্রোডাক্টটা জিনিস আসে, তো প্রোডাক্টটা ওখানে কিন্তু পরিচর্যা করতে হয়, নার্সিং করতে হয়। তো তৃণমূল পর্যায়ের যেটা কথাটা আসছে সেটা আমি ফুটবলের ক্ষেত্রে বলবো এজ গ্রুপটাকে আমি তৃণমূল বলবো। 10, 12, 14 এই বয়সের ছেলেদেরকে নার্সিং করাটাই কি তৃণমূল পর্যায়ে নার্সিং করা আমি বলবো। তাদেরকে ওখান থেকে তুলে আনা, এই বয়সের খেলোয়াড়দের, এটা ঢাকারও হতে পারে, ঢাকার বাইরেরও হতে পারে, যে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকেই হতে পারে, এই বয়সের ছেলেদেরকে পরিচর্যা করা। তো এই হান্ট করার পরে কিভাবে পরিচর্যা করব, কিভাবে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করব, এইটা কিন্তু আমাদের নাই। এটা করতে হলে যে অর্থের দরকার, সেই অর্থটার যোগান এটার সাথে, মানে আমরা প্ল্যান করলাম, আমরা হান্ট করার পরে এই বয়সের ছেলেদেরকে যেভাবে পরিচর্যা করতে হবে, এটার জন্য ব্যাপক একটা অর্থ দরকার। এই অর্থটা যোগান হয়ে গেলে অবশ্যই সেটা নার্সিং করার ক্ষেত্রে হয়তো একটা বিরাট উপকারে আসবে। এবং আলটিমেটলি এই বয়সের ছেলেরা যখন আজ থেকে 8-10 বছর পরে আবার ঢাকায় এসে খেলবে, তখন দেখা যাবে যে আমাদের পরিপূর্ণ একটা ফুটবলার হিসাবে তারা এই ঢাকায় খেলছে। তো সেই তৈরির ক্ষেত্রটাকে আমরা তৃণমূল পর্যায়ে যদি কাজ সঠিকভাবে করি, ওখানে যদি ভালো কোচ দেই, আমি যদি প্রথমেই যদি ওই অঞ্চলে যেমন ভালো শিক্ষক যদি ভুল শিক্ষা দেয় একটা স্টুডেন্টকেও, স্বরে আর জায়গায় যদি স্বরে অ পড়ায়, তাহলে ভুল শিক্ষা পেয়ে আসবে। তো আমাকে ওই পর্যায়ে ভালো কোচ দিতে হবে, নিয়োগ করতে হবে। ওই নিয়োগটা যদি ভালো হয় তাহলে ওই প্রোডাক্টটা কিন্তু ভালো হবে। সেই নার্সিংয়ের প্রক্রিয়া কিন্তু আমরা জানি না। তারপরে দ্বিতীয় আছে যেটা তৃণমূল পর্যায়ে যে এজ গ্রুপের ছেলেদেরকে যারা সেই বয়সে আমরা হান্ট করছি, তারা দেখা গেল যে একটা রিক্সা চালকের ছেলে বা একটা কৃষকের ছেলে, তারা কি খাচ্ছে, তারা কিভাবে বড় হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি। কিন্তু তারা যেভাবে আসতেছে সেটা কি আমাদের ফুটবলার তৈরির ক্ষেত্রে যেই মানের খেলোয়াড় আমরা চাচ্ছি, তারা কি ওইভাবে খেয়ে পড়ে আসছে কিনা, সেইভাবে ট্রেনিং করে আসছে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। সো এই মনিটরিংগুলো যদি আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ভালো ফসলটা আমরা ঢাকায় পাবো, বা বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখতে পাবো তাদেরকে ফসল হিসাবে, যে হ্যাঁ আমরা ঢাকার দর্শক বা বাংলাদেশ দর্শক ভালো খেলোয়াড় হয়তো প্রোডাক্ট হিসাবে পাবে। তো এই ব্যাপারগুলো আমরা কিন্তু কখনো করছি না। আমরা শুধু আয়োজনে বিশ্বাস করি, আয়োজন করলেই বোধহয় যথেষ্ট, কিন্তু তারপরে যেই ব্যাপারগুলো আছে আমরা সেটাকে কিন্তু কাজে লাগাচ্ছি না, বা আমরা জানিও না। হয়তো আমরা কিভাবে করব সেই জিনিসগুলোও জানি না। তো এই ব্যাপারগুলো আমাদের মানে অনেকেই আছে, আমরা যারা টেকনিক্যাল পার্সোনাল বাইরেও অনেকে জানে কিভাবে এই কাজগুলো করতে হবে। এটা শুধু ফুটবলার হলে আমি জানবো সেটা না, এটা একজন ডাক্তার জানতে পারে, একটা যারা নিউট্রিশনিস্ট তারাও জানতে পারে কিভাবে এই ছেলেদেরকে ভালো প্রোডাক্ট আমি মনে করি একটা খেলোয়াড় একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ইন ফিউচার ভালো খেলবে, এটার এনশিওর করার কাজে অনেককে নিয়োজিত করতে হবে। সেটা কিন্তু আমরা করি না, যার জন্য তৃণমূল পর্যায়ে কাজ করলেও আমরা এক পর্যায়ে এসে ব্যর্থ হচ্ছি যে প্রোডাক্টটা ভালো পাচ্ছি না। যেমন বিকেএসপিতে দেখেন গত কত বছর যাবৎ কোনো ভালো খেলোয়াড় নাই। কি কারণে নাই? বিকেএসপিতে সব কিছু আছে, কিন্তু তারা জানেই না একটা প্রোডাক্ট কিভাবে মানে প্রফেশনাল ফুটবলার হিসাবে তৈরি করতে হবে। পয়সা অর্থ ব্যয় করছে, সব ফ্যাসিলিটিস আছে, বাট তারা জানে না, দে ডোন্ট নো হাউ টু মেক দ্য প্লেয়ার্স। সো এই ব্যাপারগুলো আমাদের আসলে খুব পীড়া দেয়। আমরা যখন উপর থেকে এসব কাজগুলো আমরা চাপিয়ে দেই, কিন্তু না জেনেই চাপিয়ে দিই, কথা বলি না জেনেই কথা বলে ফেলি। সো এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে,
তারপরে কাজে লাগাতে হবে। মানে যেটা বলছিলেন যে বয়সভিত্তিক দলগুলোর পরিচর্যা করা, গ্রাম পর্যায়ে নিউট্রিশনের ব্যবস্থা করা, বাদলদা এই নিউট্রিশন যেটা বলছি আমরা বা পরিচর্যা করা, এই ব্যাপারে ফেডারেশন থেকে আপনারা কি কি পরিকল্পনা নিয়েছেন বা কিভাবে এগোচ্ছেন? না, আমি একটু ওর সাথে একটু যোগ করি। এগুলি সবই কিন্তু আসলে ফুটবলের কথা, এটা আমরা সবাই জানি। আমরা তৃণমূল বলতে বুঝাই তৃণমূলটা শক্তিশালী আছে কিনা। আজকে দেখেন রাজনৈতিকভাবেও কিন্তু স্থানীয় সরকারের কথা বলা হয়, ফুটবলেরও একটা স্থানীয় সরকার আছে। অর্থাৎ কারা আমাদের স্টেক হোল্ডার? কারা আমাদের স্টেক হোল্ডার? হচ্ছে ক্লাবগুলাই কিন্তু খেলাধুলা প্লেয়ারদের পরিপূর্ণতা দেয়, বিশেষ করে বড় ক্লাবগুলা, যেটা বিপিএল যারা খেলে তার পরের স্তরে যারা খেলে তারা কিন্তু এদেরকে পরিপূর্ণতা দেয়। তো এখানে আমি যেটা বলতে চাই যে আমি তৃণমূল বলতে শুধু প্লেয়ার খুঁজে আনার জন্যই বলি নেই, এটার পিছনে আমাদের ডিস্ট্রিক্ট যেগুলি আছে, বিশেষ করে ডিস্ট্রিক্ট এবং উপজেলা ক্রীড়া সংস্থা, তাদেরকে অবশ্যই শক্তিশালী করতে হবে। আপনারা জানেন গত 10 বছর যাবৎ 15 বছর যাবৎ এর বিরুদ্ধে আমরাও আন্দোলন করেছি, যাতে ওই যে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন যে ফিফা থেকে চাপিয়ে দেওয়া হয়, সেই অবকাঠামোগত কারণে আমরা কিন্তু এটাকে বিরোধিতা করেছি। এখন ধরেন আমি তৃণমূল করছি, আমি কিন্তু একটা হিউজ প্রোগ্রাম করছি, জাতীয় ক্রীড়া পরিষদ আর ফুটবল ফেডারেশন আমরা যৌথভাবে। সুতরাং এটা এরকম একটা 30টা ডিসিপ্লিন হচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখছেন, খুব সাড়া পড়েছে, অনেক প্লেয়ার বেরিয়ে আসছে। এখানে আমি প্রত্যেক উপজেলা আমরা গিয়েছি ফুটবল, এখন উপজেলা থেকে নাইলে আমি একজন প্লেয়ার পাবো, হয়তো নাও পাইতে পারি, বাট সেখানে যেটা মানিক বলল, যেখানে ভুল শিক্ষা বা অথবা মানে সঠিক শিক্ষাটার বিষয়ে আমরা এইবারই সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা উপজেলায় আমরা 5 দিন 7 দিন করে সেখানে একটা বেসিক ট্রেনিং দিয়েছি। কারণ ফুটবল তো সবাই খেলতে পারে, কিভাবে মানে বলটা শট করতে হয়, কিভাবে পাস করতে হয়, কিভাবে ড্রিবল করতে হয়, কিভাবে একজনকে বিট করতে হয়, এই বিষয়গুলি কিছু বিষয় আমরা টিপস দিয়েছি। ওখান থেকে টিপস দেওয়ার পরে ওখান থেকে কিছু প্লেয়ার আমরা কালেক্ট করে জেলায় এনেছি, জেলায় আবার ট্রেনিং দিয়েছি, এখন আমরা বিভাগে করব, তারপরে আবার একটা ফাইনাল ক্যাম্প করব। এতে প্রত্যাশা করছি অনেক কিছু হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি তো সব মিলিয়ে নাহলে 30টা 40টা প্লেয়ার আনবো, বাকি যে 5000 প্লেয়ার তারা যে পার্টিসিপেট করবে তাদের কি হবে? তাদের যদি করতে হয় তাহলে আমার স্থানীয় যে ডিস্ট্রিক্ট যে কমিটিটা আছে তাদের তো সোচ্চার হতে হবে যে আমি তো ট্রেনিং করে আসলাম, এখন যদি তাদেরকে আমি মানে কিছু সুযোগ না দেই, তাদের মরিচা পড়ে যাবে তাদের পায়ের উপরে। সুতরাং আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টকে বলতে চাই, বললে তো শুধু হবে না, ফুটবল ফেডারেশন থেকে আমি অনুরোধ করব ফুটবল ফেডারেশনকে এই বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। ডিস্ট্রিক্ট ফুটবল যতক্ষণ না শক্তিশালী হবে, তাদের কাঠামো যতক্ষণ না শক্তিশালী হবে, এটা যেভাবেই হোক, ডিএফএ থাকবে কি থাকবে নি আই ডোন্ট কেয়ার, বাট এই ডিস্ট্রিক্ট ফুটবলকে আপনি কিভাবে সঠিকভাবে তাদেরকে শক্তিশালী করবেন, যেটা আগে ছিল সেই শক্তিশালী জায়গায় নিয়ে আসতে হবে। যদি ডিএফএ, কারণ ডিএফএ তো অসহায়, তাদের মাঠ নাই, তাদের অফিস নাই, তাদের টাকা পয়সা নাই, এটা তো বললে হবে না। তা আমি প্লেয়ার নিয়ে আসতেছি, আর বাকি প্লেয়ারদের কি হবে? তাহলে কি তারা ধ্বংস হয়ে যাবে? সেই জন্য আমি বলছি যে আমাদের পূর্ব শর্ত হচ্ছে তৃণমূলে কাজ করতে গেলে ডিস্ট্রিক্টগুলোকে শক্তিশালী অবশ্যই করতে হবে। কারণ আমরা যে প্লেয়ারগুলি রেখে আসছি, ওই প্লেয়ার দিয়ে ডিস্ট্রিক্টে আবার সেকেন্ড ডিভিশন হইতে পারে, ফার্স্ট ডিভিশন হইতে পারে, বিভিন্ন টুর্নামেন্ট হতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে সুযোগ করে দিতে হবে। তাহলে এই সুযোগ নিয়ে আমরা কথা বলবো, কেন জেলা পর্যায়ে কেন শক্তিশালী আমরা দল গঠন করতে পারছি না, কেন খেলোয়াড়দের পরিচর্যা নিতে পারছি না, এগুলো নিয়ে আরও কথা হবে। দর্শক, আলোচনার পরবর্তী অংশ যাবার আগে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উই লাভ স্পোর্টস। আমরা কথা বলছিলাম জেলাভিত্তিক দলগুলো বা খেলোয়াড়দের কেন আমরা সঠিকভাবে পাচ্ছি না। বাদলদা যেটা বলছিলেন যে আমরা খেলোয়াড় পাচ্ছি না বা আপনারা চেষ্টা করছেন, কিন্তু ফেডারেশন থেকে আসলে আমরা সঠিকভাবে কোনো পরিকল্পনা দেখতে পাচ্ছি না। তো এখানে কি অর্থ, যে অনেকেই বলছে যে এখানে অর্থের সঠিক আসলে ব্যবহারটা হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার মতামত কি, আসলে কি অর্থের ব্যবহার হচ্ছে না? না, এখানে অর্থটা বড় জিনিস নয়, অর্থ একটা বড় জিনিস, বাট এখানে অর্থটা একমাত্র মূল কারণ না যে ফুটবলটা ধ্বংস হয়ে যাবে। আপনার এখানে কতগুলো স্তর আছে। স্তর হলো যে একটা তৃণমূল, ডিস্ট্রিক্টকে শক্তিশালী করা, আমাদের ক্লাবগুলিকে শক্তিশালী করা, হ্যাঁ, এবং এখানে কিন্তু অনেকগুলা ক্লাবের অনেকগুলা খেলা হয়। সুতরাং এগুলি অর্থবহ হতে হবে।
অর্থবহ না হলে আজকালকার পৃথিবীতে কারোর সাথে কম্পিটিশন করা, এখন যেখানে নেপাল আমাদের সাথে আমরা হেঁটে হেঁটে গোল দিতাম, যেখানে মালদ্বীপে গোল দিতাম, তারা এখন আমাদের সাথে উল্টা আমাদেরকে গোল দেয়। সুতরাং আমাদের একটু ডেপথটা বুঝতে হবে যে আমরা যারা পরিচালনায় আছি তারা কি ভাবছি। কারণ আপনি উপর দিয়ে পানি ঢেলে নিচে দিয়ে যদি গোলা কেটে দেন তাহলে তো হবে না। আমাদের এখানে এই তৃণমূলকে আমরা অবজ্ঞা করেছি, তার অবজ্ঞার প্রায়শ্চিত্ত হচ্ছে আজকের ফুটবল। সুতরাং আমি মনে করি আমাদের এখন যে অবস্থাটায় আছে, অর্থটা বড় জিনিস নয়, অর্থ যেভাবে আসে ঠিক সেভাবেই আপনি আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনাকে খরচ করতে হবে, কিন্তু সব জায়গায় করতে হবে। প্রায়োরিটি হয়তো বেশি কাউকে দিতে পারেন, কিন্তু এখানে ধরেন আপনি দেখেন আজকে ফুটবলের এই অবস্থাটা কেন, আমাদের ডিস্ট্রিক্ট ফুটবল নাই, তারা ঠিকমতো করতে পারছে না। এটা ওদের কাজ না, ওদেরকে আমি একেবারে দোষ দিতে চাই না, কারণ এখানে অবকাঠামো নাই অথবা তাদেরকে সেভাবে অর্থনৈতিকভাবেও সাহায্য করা হয় নাই। সুতরাং আমরা যদি প্রত্যেক বছর তাদেরকে একটা বরাদ্দ রাখতাম, কারণ তারা তো সরকার থেকে আলাদা হয়ে গেছে, তাদের অভিভাবক কিন্তু একমাত্র ফুটবল ফেডারেশন। তো ফুটবল ফেডারেশন যদি বরাদ্দ না দেওয়া হয় তাদেরকে সঠিকভাবে, তাহলে তারা কীভাবে মানে নিজেদেরকে শক্তিশালী হিসেবে দাঁড়াবে। সেখানে আমি মনে করি এখানে একমাত্র উপায় হচ্ছে, এতক্ষণ তো আমি অনেকটা আমাদের আলোচনা আত্মসমালোচনাই করলাম, যেহেতু আমিও ফুটবল ফেডারেশনে আছি, এটা সবার কাছে। আমি যদি এখন এটাকে অন্যভাবে বলি মানুষ কিন্তু আমাকে গ্রহণ করবে না, আমি আমার নিজের কাছে গ্রহণ হবে না। আমি দেখছি যে আমরা ভুল পথে চলতে চলতে আজকে এই অবস্থায় এসেছি। আমাদের মূলত লোক থাকতে ফুটবল প্রায়শ্চিত্ত করবে কেন? কারণ আমরা সঠিক পথে এগোতে পারি নাই। আমি এখন যেটা বলতে চাই যে সালাউদ্দিন ভাই একটা ক্যালেন্ডার দিয়েছেন, অনেক দিন এটার উপরে কাজ করেছেন, এবং এই কাজের উপরে আমি ওনাকে বলবো, আপনি অনেক বড় লিজেন্ডারি ফিগার, আপনাকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মিডিয়া সবাই আপনাকে অনেক বিশ্বাস করে, অনেক প্লেয়ার, আমরাও ভেবেছিলাম যে বাংলাদেশের ফুটবল একটা জায়গায় যাবে, আপনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। এখন আপনি যেটা করেছেন আমি অতীতে আর যেতে চাই না। আমি মনে করি বর্তমানে যে অবস্থায় উনি একটা ক্যালেন্ডার দিয়েছেন, সেই ক্যালেন্ডারটা যদি কোনোভাবে পরিপূর্ণভাবে এটাকে ব্যবহার করা যায় এবং এটাকে যদি আপনি এই সঠিকভাবে সব জায়গায় বিচরণ করে, বিকজ আপনি তো প্রেসিডেন্ট, আপনি সবগুলো বিষয় আপনাকে দেখতে হবে, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হতে পারে, কিন্তু সব জায়গায় টাচ করতে হবে। আমি এখন আমার প্রধান কাজ হচ্ছে, আমি বলবো, বারবারই বলবো, আমার প্রধান কাজ হচ্ছে আমি এবার 100 প্লেয়ারকে আমরা ভিতরে ক্যাম্পে ঢুকাবো। সেই সহযোগিতা আমি চাইবো ফেডারেশনের কাছ থেকে, অলরেডি আমরা চেয়েছি। তার সাথে সাথে ডিস্ট্রিক্ট ফুটবলকে যদি আমি শক্তিশালী করতে না পারি তাহলে আমার এই প্রচেষ্টা ব্যর্থ হবে। বলতো আপনার কাছে আবার আসবো। মানিক ভাই, জেলা ফুটবলকে শক্তিশালী কথা বলা হচ্ছে এতক্ষণ ধরে, তো জেলা ফুটবলগুলো আসলে কি চায়, মানে তাদের খেলোয়াড়দের বিকশিত হবার জন্য তারা আসলে কি চায়? না, যেমন আপনার আমরা এএফসির আন্ডারে, ফিফার আন্ডারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তাদের একটা অর্থ আসে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, আমাদের অবকাঠামো উন্নয়নের জন্য আমরা কিন্তু করে থাকি, এবং সেই টাকাটা আমরা ব্যয় করে থাকি। তেমনিভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডার হলো জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলো, তারাও কিন্তু চেয়ে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছু অর্থ দিবেন, সাপোর্ট করবেন অবকাঠামোগতভাবেও, অনেক কিছুভাবে, আর্থিকভাবে। তো সেই সাপোর্টগুলো যদি তারা না পায় তাহলে কিন্তু তারা কাজ করতে পারছে না, তারা তো ইন্ডিপেন্ডেন্ট বডি। সো ফুটবল ফেডারেশনের সাপোর্টটা তাদের বিরাটভাবে প্রয়োজন, সেই সরকারের সাপোর্ট প্রয়োজন। সেই সাপোর্টটা কিন্তু জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলো পায়নি বলে তৃণমূল পর্যায়ে যে কথাগুলো বাদল ভাই বলেছে, কাজ হয়নি ঠিকভাবে, লিগ হয়নি ঠিকভাবে। তো এটা কিন্তু আমাদের ব্যর্থতা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যর্থতাই বলবো। আরেকটি ব্যর্থতা আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলকে ভালোবাসেন না এটা আমি বিশ্বাস করি না। কারণ আমার মনে আছে, আমার প্রথম ওনার কাছে দেখা 96 সালে ওনার সামনে গিয়েছে, উনি ফুটবল ছাড়া কোনো কথা বলেননি তখন, এবং তারপরেও যখন গিয়েছে তখনও ফুটবল নিয়ে আলোচনা করেন, এখনও যখন উনি বক্তব্য দেন তখনও ফুটবলের কথাও বলেন। বাট ওনার কাছ থেকে কোনো কিছু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সঠিকভাবে অনেক কিছু আদায় করতে পারেন নাই, এটাও একটা বিরাট ব্যর্থতা আমি বলবো বাংলাদেশ ফুটবল ফেডারেশন সকল কর্মকর্তাদের। কারণ এখানেই বর্তমান সরকারের সবাই রাজনৈতিকভাবে অনেকে জড়িত, তারা প্রধানমন্ত্রীর থেকে এইসব বিষয়গুলো আদায় করতে পারেননি, একটা ভালো স্টেডিয়াম আদায় করতে পারেননি,
এগুলো আমি মনে করি যে এগুলো ব্যর্থতা ছাড়া কিছু না, বা সঠিকভাবে উপস্থাপনা করতে পারেননি এগুলো আমি মানতে পারছি না। আমার মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি সঠিক পরিকল্পনা নিয়ে ওনার কাছে যেতেন তাহলে আমাদের এতদিন অনেক কিছু হয়ে যেতে পারতো, বাট আমরা পারিনি। এখন যেটা সামনে আছে, যে বাদল ভাই যেটা বললো, ক্যালেন্ডার গত 8 বছরে কেউ দেয়নি। 8 বছরে কিন্তু ক্যালেন্ডার করতে করতে আমরা শেষ হয়ে গেছে, যে বার্ষিক একটা ক্যালেন্ডার দেয় না কেন, এবং তারা জানে যে আমরা যেভাবে বলি সেভাবে করতে পারি না, এই জন্য ক্যালেন্ডারগুলো দেয় না। তো এবার যেহেতু দিয়েছে, আমার বিশ্বাস করতে পারবে কি পারবে না জানি না, করা উচিত। মানুষের বিশ্বাস অর্জনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা আছেন এই ক্যালেন্ডারটা ফলো করা উচিত। তাহলে হয়তো মানুষের কিছুটা আস্থা আসবে, উন্নয়ন হোক বা না হোক, অ্যাটলিস্ট ক্যালেন্ডারটা যদি ফলো করে কিছুটা আমাদের আস্থা আসবে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছু কাজ করছে। আর দ্বিতীয় হলো যে আমি বিশ্বাস করি যে আমাদের যদি পরিকল্পনাগুলো সাজাতে হয় তাহলে দীর্ঘমেয়াদী, একদিনের জন্য যাতে, 1 বছরের জন্য, 2 বছরের জন্য না করে, অ্যাটলিস্ট 10-12 বছরের জন্য একটা পরিকল্পনা করুক। 10-12 বছর পরেই যদি আমি এশিয়ান লেভেলে যেতে পারি, ফরগেট ইট ওয়ার্ল্ড লেভেল, আমরা এশিয়ান লেভেলে এশিয়ার 10টি দল, এশিয়ার 16টি দলের ভিতরে যেতে পারি, তাহলেও আমি মনে করব যে আমরা সাকসেস হয়েছি। সো এই পরিকল্পনাগুলো এখন দিয়ে যাক, ওনারা থাকুক বা না থাকুক, এটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে থাকবে। হয়তো ওখানে মডিফিকেশন হবে, কিছুটা হয়তো ইমপ্লিমেন্ট হবে, নতুন কমিটি আসলে কিছু নতুন কাজ করতে যায়, বাট একটা ধারাবাহিক অবস্থা থাকবে ফুটবল উন্নয়নের ক্ষেত্রে। এগুলো যদি করতে পারেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন 8 বছর পরে হলো তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এটা বুঝতে পেরেছে, মানুষ আর তাদেরকে চায় না সেটাও বুঝতে পেরেও যদি যতটুকু আছে, এখন যেহেতু গণতন্ত্র, তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, তাদেরকে কোনোভাবেই অন্যভাবে সরানো সম্ভব না। তারা যদি নিজে থেকে না সরে যায় তাহলে তারা সঠিকভাবে কাজগুলো করবেন এবং আমাদের আস্থা অর্জন করবেন, এবং সবাই, আমি কেন, সাধারণ মানুষও যাতে একটা আস্থার জায়গা খুঁজে পায় যে না, আগামী 12 বছর পরে আমার ফুটবলকে ওরকম দেখব। চ্যালেঞ্জ হবে শুধু লোকাল ফুটবলকে, ইন্টারন্যাশনাল ফুটবলের কথা ওটা বললাম, লোকাল ফুটবলকে আরো জাঁকজমকপূর্ণ করা। ধন্যবাদ মানিক ভাই। আমরা যেটা শুনছিলাম, আপনি যেটা বললেন যে আসলে আমাদের জাঁকজমক করতে হবে এবং ক্যালেন্ডারটা মেনটেন করতে হবে। বাদলদা, জাস্ট আমরা শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা অনেক পরিকল্পনা আগে নিয়েছি এবং এই কয়েক সপ্তাহ আগে আমরা নতুন একটা পরিকল্পনা পেলাম যে বার্ষিক ক্যালেন্ডার দেওয়া হয়েছে। তো আসলে আপনারা কি মনে করেন যে বর্তমান যে অবস্থা আছে, ফেডারেশনের যে পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনায় কি আমরা এই বার্ষিক ক্যালেন্ডারটা ফলো করতে পারবো এই বছর? না, আমি বলছি যে মানিক যেটা বললো আর কি, আপনারাও বললেন যে অর্থের সংকটের বিষয়ে। আপনারা দেখেন এর মধ্যে কিন্তু অনেক পৃষ্ঠপোষকরা আসছেন, ফুটবলকে ভালোবাসেন না, ও যেটা বললো রাইট ফ্রম দি আমাদের রাষ্ট্রের প্রথম ব্যক্তি থেকে শুরু করে এমন কেউ নাই। সুতরাং ফুটবলের এই অবস্থায় কিন্তু অনেকে আসছে। আজকে দেখেন সাইড পাওয়ার টেক প্রায় 5 থেকে 6 কোটি টাকা এই পর্যন্ত সে খরচ করেছে, সে আসতে চায়, সেই ফুটবলকে ইয়ে করার জন্য সে বিপিএল করতে চায়। সুতরাং এই যে তার আগ্রহ, এই আগ্রহগুলির প্রতি যদি আমরা তাদেরকে সহায়তা করতে পারি, কারণ এই যে আজকে যে বিপিএল হচ্ছে এত বড় আসর, সেখানে কিন্তু সম্পূর্ণ টাকাটা একটা কোম্পানি দিচ্ছে, এই সাইড পাওয়ার টেক, এবং সে নিজেও একটা টিম করছে, তার মানে আগ্রহ আছে। অনেকে আছে, বেক্সিমকো আমাদেরকে 20 কোটি টাকা খরচ করছে যখন নাইজেরিয়া আর্জেন্টিনা আসলো, করছে তো। তার আগে সিটি সেল, তার মধ্যে রবি, সবাই কিন্তু আমাদের পৃষ্ঠপোষক করছে। সুতরাং আমি মনে করি আমাদের ফুটবল ফেডারেশনে আমরা যারা আছি, আমাদের নেতৃত্ব উনি যদি মনে করেন যে আমরা ভবিষ্যতে, যেটা ও বললো যে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাওয়া, এটা হয়তো 2 বছর, 4 বছর, 7 বছর লাগতে পারে, সেটা এই প্ল্যাটফর্মটা এখন আমাদের তৈরি করা দরকার। সুতরাং এখানে আমি যেটা মনে করি, অর্থনৈতিক বিষয়টা পরের বিষয়। আজকে প্ল্যান দিয়েছেন, বলতে পারবো যে আমি পয়সার জন্য করতে পারিনি, প্ল্যানই যখন দিই না তখন পয়সা করি বিষয়টা তো এখানে আসার কোনো অবান্তর। সুতরাং আমি মনে করি এখন যেই কাজটা করা দরকার সেটা হলো যে আমাদের যেই মেইন সেক্টরগুলি আছে সেগুলিকে শক্তিশালী করতে হলে কী করা দরকার, আমার মনে হয় যে কোনো একজন সংগঠক অথবা একটা প্রতিষ্ঠান সেটা ভালো করেই বুঝে। সুতরাং আমি এখন আর আগের মতো মানে খালি সাপোর্টিং আর নিজের বাহবা দিয়ে সব কিছু করা সম্ভব না। এক্ষেত্রে আমাদের সকলের দায়িত্ব আছে। ওই যে বলে যে আমরা না সরলে পরে, গণতান্ত্রিক হোক আর যাই হোক, আমাদেরও তো একটা ইমেজ আছে, আমাদেরও তো একটা লজ্জা আছে।
এখন আমি যদি আজকে এটা কিছু না রেখে যাই, কালকে আমাকে বলবে যে আপনারা তো ফুটবলটাকে ডুবাই দিয়ে চলে গেলেন। এই ব্লেম নিয়ে তো মরতে চাই না। আমরা চাই ফুটবলের একটা সঠিক পরিকল্পনা হোক, পরিকল্পনাটা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিনের অফিসে এটা ধন্যবাদ monitoring বাদল দা, হোক। আসলে আমরা অনেক কিছু তবে এইভাবে জানলাম আপনাদের হতাশ কাছ হওয়ার থেকে। কিছু নাই। তবে ফুটবলের যে ডেভেলপমেন্ট যেটা করা দরকার, সেই সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে, মনিটরিং করলে অবশ্যই ফুটবল অল্প দিনের মধ্যে আবার ফিরে আসবে। আমরা আশা করছি যে ফেডারেশন আসলে সঠিক পরিকল্পনা নিয়ে এগোবে এবং আমরা ভালো একটা বছর দেখতে পাবো। ধন্যবাদ বাদল দা আপনাকে, ধন্যবাদ মানিক ভাই আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা। আমরা কথা বলেছি যে তৃণমূল পর্যায়ে থেকে কীভাবে আমরা ফুটবলার পেতে পারি, কোথায় কোথায় আমাদের অভাবগুলো রয়েছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে কোন দিকটা জোর দিলে আমাদের পাইপলাইনে সঠিকভাবে খেলোয়াড়রা ঢুকবে। তো দর্শক, আগামীকাল ঠিক একই সময় দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন।